আজ আমি এক্সপ্লেন করব ফির আই হাসিন দিলরুবা মুভিটি, যা হাসিন দিলরুবা মুভিটি সিকুয়েল বলা চলে। তোমরা যারা হাসিন দিলরুবা মুভিটি দেখোনি তারা ইউটিউবেই অনেকগুলি এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে, দেখে নিতে পারো। যদি আমার থেকে শুনতে চাও একবার কমেন্টে জানাতে পারো, আমি খুব তাড়াতাড়ি তা আনার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে দেখি রানী একাই একটা বাড়িতে ভাড়াই থাকে আগ্রাতে, আর ওখানে ওর একটা বিউটি পার্লার আছে, যেখানে যাওয়ার জন্য সকালবেলা রেডি হয়ে ফোনে কথা বলতে বলতে ও বেরোতে থাকে। যখন ওখানে ওর দেখা হয়ে যায় অভিমন্যুর সাথে। অভিমন্যু এখানে ওর বাড়ির মালকিনকে ইনজেকশন দিতে এসেছিল। বেরিয়ে যাওয়ার সময় ওর পার্লারে দুটো জিনিস রয়ে যায়, যা দেখে অভিমন্যু ওর পিছন পেছন দৌড়াতে থাকে, আর ও রিক্সা করে ফোনে কথা বলতে বলতে পার্লারে পৌঁছে যায়। পার্লারে পৌঁছে ওর পেছনে অভিমন্যুকে দেখে রানী অবাক হয়ে যায়। শুধু দুটো জিনিস দেওয়ার জন্য অভিমন্যু এত দূর ছুটে ছুটে এসেছে। সেই সময় অভিমন্যুকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই পার্লারে ওকে ডাকতে থাকে, আর ও ভেতরে চলে যায়, বলে 10 মিনিট পরে আসবে বলে। কিন্তু পার্লারের কাজে রানী ভুলেই যায় ওর জন্য অভিমন্যু অপেক্ষা করছে। কাজ শেষ করার পর রানী যখন জানালার কাছে এসে দাঁড়ায়, তখন দেখে অভিমন্যু এখনো ওর জন্য ওয়েট করছে বৃষ্টির মধ্যে। তখন ও বাইরে বেরিয়ে অভিমন্যুকে সরি বলে, আর বলে তুমি এতক্ষণ ওয়েট করছো আমার জন্য। অভিমন্যু এই সময় ওকে সিনেমা যাওয়ার অফার দেয়, আর সেই সময় ওর পার্লারের কাজ দিয়ে রিশু পাস করছিল, যাকে দেখে অন্যমনস্ক হয়ে রানী ওকে হ্যাঁ বলে দেয়। এখানে আমরা জানতে পারি রিশু আর রানী নীলের খুনের শাস্তি থেকে বাঁচার জন্য ওখান থেকে পালিয়ে আগ্রাতে তো চলে আসে, কিন্তু এখানেও ওরা একসাথে থাকতে পারে না, কারণ পুলিশ ওদের পেছনে লেগেই থাকে, ওদের উপর নজর রাখে। রিশু তার নাম বদলে রবি করে নেয় আর একটা টিউশন সেন্টার চালায়। অন্যদিকে রানী পার্লারে কাজ করে টাকা রোজগার করতে থাকে। এদের দুজনের প্ল্যান থাকে যেভাবেই হোক আগ্রা থেকে টাকা পয়সা রোজগার করে দুজন আলাদা পরিচয় নিয়ে থাইল্যান্ড শিফট করে যাবে, আর ওখানে ওরা একসাথে থাকবে। তাই জন্য রিশু ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে পাসপোর্টের ব্যবস্থাও করে নেয়, যেখানে ওদেরকে জানানো হয় ওদেরকে আরো 2 মাস ওয়েট করতে হবে পাসপোর্ট আর ভিসার জন্য। যা রিশু এসে রানীকে জানানোর পর রানী ভীষণ রেগে যায়, বলে এরপর রাখির সময় এসো আমার বাড়িতে, আমার আর ভালো লাগছে না এইভাবে একা থাকতে আর এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে। রিশু সবটাই বুঝতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরতে বলে। রানী পরিস্থিতি বুঝতে পেরে রিশুকে জানায় আজ ওর বাড়িতে কেউ থাকবে না, মানে ওর বাড়ির মালিক কোথাও চলে যাবে বেড়াতে, যার জন্য রিশুকে বলে রাতে ওর বাড়িতে আসতে। রিশু ওর বাড়িতে পৌঁছেও যায়, আর ওরা দুজন ইন্টিমেট হয়। এর পরের সিনে দেখি রানী ওর বাড়ির মালকিনের মাথায় কালার করছিল। এই সময় অভিমন্যু ওর কাছে এসে দাঁড়ায়। আসলে অভিমন্যু পুরো সন্ধেবেলা সমস্ত হলের টিকিট কেটে, মানে একটাও সিট ছাড়েনি, রানীর জন্য দাঁড়িয়েছিল মুভি দেখবে বলে, কিন্তু রানী সিনেমা হলে যাওয়ার কথা ভুলেই গিয়েছিল। অভিমন্যুকে দেখে রানীর সিনেমা দেখতে যাওয়ার কথা মনে পড়ে, আর অভিমন্যুকে অনেক করে সরি বলে। এই সময় অভিমন্যু জানায় আমি সরি তখনই অ্যাকসেপ্ট করব যখন তুমি পরের ফ্রাইডেতে আবার আমার সাথে সিনেমা যাওয়ার জন্য হ্যাঁ বলবে। রানী তাতেই রাজি হয়ে যায়। পরের দিন রিশুর সাথে রানীর দেখা হলে অভিমন্যুর ব্যাপারে রানী জানায় রিশুকে, যা জানার পর রিশু বারবার রানীকে বলতে থাকে অভিমন্যুর থেকে দূরে থাকার জন্য, কিন্তু রানী বলে অভিমন্যু মনের খুব ভালো ছেলে, ও আমার সাথে কিছু খারাপ করতেই পারবে না। এখানে আমরা জানতে পারি রিশু যে বাড়িতে ভাড়ায় থাকে সেই বাড়ির মালকিন পুনম, যার একটা পা অকেজো, সে রিশুর সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু রিশু কোনোভাবে ওকে আটকে রাখে। এর পরের সিনে দেখি রিশু আর রানী একটা মার্কেটে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে থেকেই হেডফোনে একে অপরের সাথে কথা বলছিল। ওই সময় রানীর পার্স একটা চোর নিয়ে পালায়, যাকে দেখে রিশু ওর পেছনে ছুটতে থাকে। চোরটা দৌড়তে দৌড়তে একটা পুলিশের গাড়ির সামনে চলে এলে ভয় পেয়ে উল্টো দিকে দৌড়তে শুরু করে। রিশু যখনই দেখে পুলিশের গাড়ি, ও তো ভয় পেয়ে যায়, কারণ ধরা পড়ে যাবে যে। আর ওই গাড়ি থেকেই ইন্সপেক্টর কিশোর নেমে আসে, যাকে দেখে প্রথমে রানীও ভয় পেয়ে গিয়েছিল। রানীর বাড়িতে ইন্সপেক্টর কিশোর আসে আর ওকে পার্স ফেরত দিয়ে বলে আমিও পণ্ডিতজির নোবেল পড়েছি আর বুঝতে পেরেছি কিভাবে আমাদেরকে তোমরা বোকা বানিয়েছো, খুব তাড়াতাড়ি তোমাদের চালাকি ধরা পড়বে, তৈরি থাকো। তাতে প্রথমে ওর সামনে ভয় না পেলেও রানী মনে মনে কিন্তু বেশ ভয় পায়, যা রিশুকে জানায়। আগের পার্টে দেখানো হয়েছিল রিশু আর রানী নীল নামের একটি ছেলেকে, যে রিশুরই কাজন, রানীর সাথে ফেসে যাওয়ায় নীল রানীকে ব্ল্যাকমেল করতে থাকে, যে কারণে নীলকে মেরে দিয়ে রিশু আর রানী ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এমন ভাবে অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে একটা নোভেল দেখে, যেখানে দেখানো হয় রিশু মারা যায় আর নীল রিশুকে খুন করে পালিয়েছে। এই এভিডেন্স সাজানো থাকে, যা পুলিশ এসে এখানে রানীকে বলে যায় আমি নোভেল পড়ে দেখে নিয়েছি কিভাবে তোমরা নীলকে ফাঁসিয়েছো, আমরা জানি রিশু এখনো বেঁচে আছে। রানী এইসব ঘটনা যখন রিশুকে জানায়, রিশু বলে ওদের কাছে কোনো প্রমাণ নেই,
তুমি যত ভয় পাবে ওরা তত তোমাকে চেপে ধরবে আর ওদের কাছে এভিডেন্স চলে আসবে। তাই জন্য ভয় না পেয়ে ওদের সাথে কোঅপারেট করো আর আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। এরপর থেকে রানী দেখতে থাকে যেখানেই যাক না কেন ওর পেছনে পুলিশ পড়ে যায় আর এক সময় পুলিশ ওকে স্টেশনে ডেকে পাঠায় ইন্টারোগেশনের নাম করে। ওখানে যাওয়ার পর রানী দেখে কিশোর বলছে এই ইনভেস্টিগেশন এখন আমার থেকে নিয়ে নতুন একজনকে দেওয়া হয়েছে যার নাম মন্টু। মন্টু এসে জানায় ও ঋষুর দূর সম্পর্কের আত্মীয় হলেও নীল মানে যাকে ওরা মেরেছে তার নিজের কাকা। ও খুব তাড়াতাড়ি নীলের খুনিদের ধরবেই আর ও ঋষুকে ছোটবেলা থেকে চেনে আর জানে ঋষু কি কি করতে পারে, তাই ওর থেকে বাঁচা এরপর এদের পক্ষে অসম্ভব। এরপর যেন ঋষু আর রানী তৈরি থাকে, যা শুনে রানীর তো অবস্থা খারাপ হয়ে যায়। রানী যখন উঠে বেরিয়ে আসছিল মন্টু পুলিশ ওকে জানায় তুমি ঋষুর সাথে দেখা হলে জানিও মন্টু চাচা ওকে খুঁজছে আর খুব তাড়াতাড়ি খুঁজে ফেলবে। এরপর রানী পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেলে মন্টু ওখানে থাকা বাকি পুলিশদের জিজ্ঞাসা করে রানীর প্রত্যেক দিনের রুটিন কি। তো ওখানে থাকা একজন পুলিশ জানায় রানী বাইরে কোথাও যায় না, ও নিজের বাড়ি থেকে পার্লার আর পার্লার থেকে বাড়ি এই 2 কিমির মধ্যেই যাতায়াত করে। যা শুনে মন্টু বলে ঋষুর ছবি নিয়ে ওই 2 কিলোমিটারের রেডিয়াসের মধ্যেই তোমরা খোঁজাখুঁজি শুরু করো, ঋষুকে পেয়ে যাবে। পুলিশরা ওই রেডিয়াসের মধ্যেই ঋষুর খোঁজাখুঁজি শুরু করে। অনেক জায়গায় ঋষুর ছবি দেখায় কিন্তু কেউ চিনতে পারে না। শেষে ঋষু যে বাড়িতে ভাড়ায় থাকে সেই বাড়িতে পুনমকে এসে জিজ্ঞাসা করে ঋষুকে চেনে কিনা। ঋষুর ছবি নিয়ে গিয়ে ঋষুকে দেখায় পুনম আর বলে তুমি যদি আমার ডিমান্ড পূরণ করো তাহলে আমি পুলিশকে কিছুই জানাবো না। ঋষু এর কোনো উত্তর দেয় না। ঋষু ভয় পেয়েছে দেখে পুনম নিচে গিয়ে জানায় যে আমিও চিনি না একে। এরপর আমরা দেখি রানী ভীষণ টেনশনে পড়ে যায় কারণ ও কোনোভাবেই ঋষুর সাথে সম্পর্ক করতে পারছিল না। অন্যদিকে হাত ধুয়ে পুলিশও পড়ে গিয়েছিল। সেই সময় ওর পার্লারের বাইরে একটা নোংরার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, যে নোংরার গাড়িকে বারবার সবাই চলে যাওয়ার কথা বলা সত্ত্বেও দাঁড়িয়েছিল, যার পেছন দিকে কিছু একটা কোটেশন লেখা ছিল, যা দেখে রানী বুঝতে পারে ঋষু কিভাবে ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। আর ঋষুর ইঙ্গিত দেওয়া এসটিডি বুথের কাছে গিয়ে ও দাঁড়িয়ে থাকে, ঋষুর ফোনের অপেক্ষা করতে থাকে। ঋষু ফোন করে ওকে জানিয়ে দেয় কিভাবে ওর সাথে দেখা করবে। এরপর একদিন ঋষু রানীর বাড়ি যায় আর ওখানে গিয়ে বলে আমি মন্টু চাচাকে চিনি, যতক্ষণ না আমাকে খুঁজে বের করছে ও কোনো মতেই ছাড়বে না, তার থেকে ভালো আমি সারেন্ডার করে দিই, তাহলে এই কেসে হয়তো তুমি বেঁচে যেতে পারবে। কিন্তু তা শুনে রানী বলতে থাকে তুমি কি এই জন্যই তোমার হাত কেটে ফেলে দিয়েছিলে? আমি কোনো মতেই তোমাকে ধরা পড়তে দেব না, তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো, আমি যেভাবেই হোক এটা ঠিক করব। তারপর ওখান থেকে বেরিয়ে রানী অভিমন্যুর সাথে দেখা করতে যায় সিনেমা হলের কাছে। ওখানে গিয়ে প্রেম ভালোবাসার কথা আর বলে না। অভিমন্যুকে রানী জানায় তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসবই তার কথা আমি দিতে পারছি না, কারণ সেই পরিস্থিতি আমার নেই, জানোই তো আমি একজন বিধবা। সব শোনার পর অভিমন্যু অবাক হলেও ও রানীর কথায় রাজি হয়ে যায় ওর সাথে বিয়ে করতে আর বলে আমি তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব, কারণ আমি অপেক্ষা করতে খুব ভালো পারি। এসব কথা ঋষুকে জানানোর পর ঋষু রাজি ছিল না কোনো মতেই যাতে অভিমন্যুকে ও বিয়ে করে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ঋষু চুপ করে যায়। অন্যদিকে রানী আর অভিমন্যুর বিয়ে হয়ে যায়, যেখানে মন্টু চাচা উপস্থিত ছিল, কারণ মন্টু চাচা ভেবেছিল ওখানে ঋষু আসবেই। ঋষু এসেও ছিল, কিন্তু মন্টু চাচা দেখার আগেই ও ওখান থেকে বেরিয়ে যায়। এরপর অভিমন্যু আর রানীর ফুলসজ্জার সময় অভিমন্যু ইন্টিমেট হতে চাইলে রানী ওকে বাধা দেয়, কারণ ও বলে আমি এখন এইসবের জন্য তৈরি না, আমাকে কিছু সময় দাও, যাতে অভিমন্যু বুঝতে পেরে যায় এখনো ওর মন থেকে ঋষু মুছে যায়নি, তার জন্য ওকে টাইম দেয় আর ওরা দুজনে সাপ সিঁড়ি খেলতে লাগে। এইভাবে দিন কাটতে শুরু করে আর অভিমন্যু রানীর ভালোই খেয়াল রাখছিল, কিন্তু রানী কিছুতেই অভিমন্যুকে অ্যাকসেপ্ট করতে পারে না আর যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। অন্যদিকে ঋষুর পেছনে পড়ে যায় পুনম, বারবার ওকে হুমকি দিতে থাকে যদি রাজি না হয় ওর সাথে ইন্টিমেট হতে তাহলে ও পুলিশকে গিয়ে সব জানিয়ে দেবে। আর এই সময় ওকে চুমু খেতে দেখে নেয় রানী, যা দেখে রানীর মাথা খারাপ হয়ে যায়। রানী ভাবতে থাকে ঋষু ওকে ধোকা দিচ্ছে, যার জন্য বাড়ি গিয়ে খুব ড্রিঙ্ক করে। আর যখন অভিমন্যু ফেরত আসে তখন নেশার চোটে ও সমস্ত কিছু জানিয়ে দেয় অভিমন্যুকে। সব জানার পর অভিমন্যু পুরো চুপ হয়ে যায় আর বুঝতে পারে ঋষু এখনো বেঁচে আছে আর ওদের কাছাকাছিই কোথাও আছে। পরের দিন সকালবেলা উঠলে রানীকে অভিমন্যু বলে তুমি যেভাবেই হোক আমার সাথে ঋষু দেখা করিয়ে দাও। ওরা তিনজনে মিলে একটা পার্কে দেখা করে, যেখানে ঋষুকে অভিমন্যু বলে এখানে চারিদিকে পুলিশ তোমাকে খুঁজছে, এখানে থাকা তোমাদের জন্য নিরাপদ না, আমার সবার সাথে চেনা পরিচয় আছে, তোমরা এক কাজ করো এখান থেকে দূরে কোথাও চলে যাও, পাসপোর্ট ভিসার সমস্ত ব্যবস্থা আমি করে দেবো, তুমি তোমার ভাড়া বাড়ি থেকে আমার এই চেম্বারে এসে থাকো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ঋষু এসব
এইসব শোনার পর বারবার জিজ্ঞাসা করতে থাকে তুমি এটা কেন করতে চাইছো। অভিমন্যু বলে আমি রানীকে খুব ভালোবাসি, রানী যাতে ভালো হয় তা আমি সবসময় চাইবো, আর আমি চাই না কাউকে জোর জবরদস্তি করে আটকে রাখতে। যদি কখনো রানী নিজের থেকে আমার কাছে আসে তাহলে আমি ওকে রানী করেই রাখবো, রানীর খুশিতেই আমি খুশি, তাই আমি চাই তোমরা একসাথে থাকো। এরপর অভিমন্যু নিজের ক্লিনিকে নিয়ে চলে আসে ঋষুকে সমস্ত জামা কাপড় সমেত, আর ওকে ওখানে বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে যায়। ওখানে একটি লোক আসে যার সাথে ঋষুর কি কথাবার্তা হয়েছে তা তো দেখায় না। এরপরেই পুনম আসে ঋষুর কাছে আর বলে আমি তোমার পেছন পেছন চলে এসেছি, যখন দেখলাম তুমি ওখান থেকে বেরিয়ে এলে, আমাকে যদি যা চাই তা না দাও, মানে ওর সাথে ইন্টিমেট হওয়ার কথা বলছে, তাহলে কিন্তু পুলিশকে সব জানিয়ে দেবো। এইসব হুমকি দেখে ঋষু ওকে চুমু খায় আর বলে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো, এখন কিছু টাইম দাও আমাকে, আমি এখন ভীষণ বিপদের মধ্যে রয়েছি। পুনম সব শুনে ওখান থেকে চলে যায়। এর পরেই আসে অভিমন্যু আর ফুলের গন্ধ পেয়ে ঋষুকে জিজ্ঞাসা করে এখানে কে এসেছিল। ঋষু পুনমের কথা জানায়, পুনমের সমস্ত ঘটনাই অভিমন্যুকে জানায়, যা শোনার পর অভিমন্যু বলে তোমার পেছনে পুনম আছে, তোমার পেছনে রানী আছে, তুমি যদি রানীকে ছেড়ে পুনমের দিকে যাও তাহলে আমি রানীকে পেতে পারি। এইভাবে ওদের মধ্যে একটু ঝামেলা হয় আর মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর অভিমন্যু বাড়ি ফেরত আসে আর রানীকে বলে শেষবারের মতো ওর সাথে সিনেমায় যাওয়ার জন্য। রানী ওকে অনেকবার সরিও বলে ওকে মিথ্যে কথা বলার জন্য আর রাজিও হয়ে যায় ওর সাথে যেতে। এই সময় অভিমন্যু রানীকে নিয়ে কোনো সিনেমা হলে না গিয়ে বোটিং এ যায়। এমন একটা জায়গায় বোটিং এ যায় যেখানে বলা হয় যে প্রচুর কুমির ছাড়া হয়েছে, মানে বর্ষার জলে ভেসে এসেছে আর কি, আর এখন ওই জলে যাওয়া সবার জন্য ডেঞ্জার, চারিদিকে কুমিরও দেখা যায়। সেই সময় অভিমন্যু জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য কখনোই কিছু ফিল করনি। রানী জানায় ঋষু যদি আমার জীবনে না থাকতো তাহলে আমি নিশ্চয়ই তোমাকে অ্যাকসেপ্ট করতাম, কিন্তু এখন আমি ঋষুকে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারি না। অভিমন্যু কথাটা শুনে চুপ করে যায় আর ওখান থেকে ফিরিয়ে আনে। প্রথমে মনে হয়েছিল ওখানেই রানীকে ফেলে দেবে জলের মধ্যে। যাই হোক, এখানে ফিরে এসে আমরা অভিমন্যুর জীবনের কাহিনী জানতে পারি, যা অভিমন্যু রানীকে জানাতে থাকে। অভিমন্যু জানে অনেক ছোটবেলায় তার মা বাবা মারা যায়। মা বাবা মারা যাওয়ার পর ও ওর নিজের কাকা কাকির কাছেই ছিল। কাকা কাকির দুটো বাচ্চা ছিল আর জানায় কাকা কাকি ওর বাবাকে ঠকিয়ে সমস্ত প্রপার্টি ওদের নিজেদের নামে করে নেয়, যা সহ্য করতে পারে না ওর বাবা আর মারা যায়। এর প্রতিশোধ নেওয়ার জন্য অভিমন্যু একজনকে দিয়ে সাপ আনায় আর ওই সাপ ওর কাকার বাড়িতে ছেড়ে দেয়। যে সাপ ওর কাকার বাড়ির সবাইকে কেটে নেয় আর সবাই একসাথে মারা যায়। যার পর থেকে অভিমন্যু খুব একা হয়ে যায়, নিজেকে শেষ করারও পরিকল্পনা করে। কিন্তু এই সময় রানীকে দেখে ওর চেম্বারে ওর বাড়ির মালকিনকে নিয়ে এসেছিল আর ওর হাতে পণ্ডিতজির নোবেল ছিল, যা দেখে ওর প্রেমে পড়ে যায় আর চারিদিকে গোলাপি দেখতে থাকে, কারণ রানী গোলাপি রঙের একটা স্যুট পরেছিল। তারপর থেকেই রানীকে পাওয়ার পরিকল্পনা করতে থাকে, কিন্তু রানী এইভাবে ওকে ধোকা দেবে ও ভাবতে পারেনি, যেটাও একদমই সহ্য করতে পারে না। তারপরই রানীকে ঠেলে দেয় আর এই সময় দেখি রানী দৌড়তে দৌড়তে পুলিশ স্টেশনে মন্টু চাচার কাছে এসে দাঁড়ায় আর বলে ওর হাজব্যান্ড মানে অভিমন্যু ঋষুকে মেরে ফেলবে, যেন যেভাবেই হোক মন্টু চাচা ওদেরকে বাঁচায়। প্রথমে মন্টু চাচা সিরিয়াসলি না নিলেও পরে পুলিশদের পাঠিয়ে দেয় অভিমন্যুর বাড়িতে, যেখানে অভিমন্যু বা ঋষু কাউকেই পায় না ওই বাড়িতে। কিন্তু যমুনার জলের ধারে একটা পুড়ে যাওয়া গাড়ি পায়, যার মধ্যে একটা মেয়ে আর একটা ছেলের লাশ পায়, যেখানে ছেলের বডির গায়ে অভিমন্যুর আইডি ঝোলানো ছিল, যাতে বোঝা যায় অভিমন্যু মারা গেছে, আর মেয়েটি হয় পুনম। ওদের দুজনকে মেরে ফেলে ঋষু, এটাই বোঝাতে চায়। আর পুলিশ কিন্তু ছাড়ে না রানীকে এই মার্ডারের জন্য ফাঁসিয়ে দেওয়া হয় আর রানীকে খুব মারামারি করে পুলিশ স্টেশনে, যা দেখে ঋষু পুলিশ স্টেশনে ফোন করে জানায় আমি নিজেকে সারেন্ডার করে দেব, কিন্তু যাতে রানীকে না মারা হয় আর রানী যেন নিজের পায়ে হেঁটে রেলের ব্রিজের কাছে আসে। মন্টু চাচা তাতেই রাজি হয়ে যায়। আর এখানে যখন রানী পুলিশের প্ল্যান মতো ঋষুর সাথে দেখা করতে যায় রেলের ব্রিজের কাছে, তখন অভিমন্যু পৌঁছে যায় আর ওরা তিনজনে মিলে ওই জলের মধ্যে ঝাঁপ দেয়, যে জলে আগের থেকেই কুমির রাখা ছিল। সবাই ভাবে ওরা তিনজন মারা গেছে, কিন্তু না, মন্টু চাচা নানা রকম ইনভেস্টিগেশন করার পরে আর সিসিটিভি চেক করার পর বুঝতে পারে ওরা পুলিশকে বোকা বানিয়েছে আবারও। এরা তিনজন প্ল্যান করে এই নদীতে ঝাঁপ দিয়েছিল যাতে সবাই বুঝতে পারে ওরা মারা গেছে, কিন্তু ওরা মারা যায় না। পুলিশের বড়বাবুকে ডেকে এইসব ঘটনায় যখন বোঝাচ্ছিল, মন্টু চাচাকে পুলিশ বলে যে তোমার এটা পার্সোনাল ব্যাপার হলেও আমরা বুঝতে পারছি এটাকে যদি আমরা আরো বড় করি মিডিয়ায় আমাদের ছিছি পড়ে যাবে। এমনিতে এই কেস নিয়ে কম জলঘোলা হয়নি, আর বেশি জলঘোলা করতে চেও না, যা হয়েছে এই কেসটাকে এবার ক্লোজ করার চেষ্টা করো। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ঋষু, রানী আর অভিমন্যু তিনজনে প্ল্যান করে কুমির যা ছিল তাদেরকে মাংসের লোভ দেখিয়ে 12 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয় জল থেকে, যাতে ওরা জলে পড়লে কুমির এসে না খায়। কিন্তু এখানে চালাকি করে অভিমন্যু।
এখানে যখন ওরা জলে পড়ে একটা কুমির ওদের পেছন ধাওয়া করে আর রিশুকে ওর হাত খুলে নিয়ে ওই কুমিরের মুখে ফেলে দেয় যাতে রিশু আর উঠে আসতে পারে না। রানী আর অভিমন্যু ওখান থেকে উঠে আসে। রানী আর অভিমন্যু দুজনে মিলে ওখান থেকে বেরিয়ে হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রামে শিফট করে, যেখানে রানী একটা স্কুলে পড়ায় আর অভিমন্যু ডাক্তারি করে। এভাবে ওদের ভালোই চলছিল। 6 মাস পরে রানীর স্কুলে একটা ছেলের খাতায় 2-4 লাইন দেখতে পায়, যা দেখে ও বুঝতে পারে এই মেসেজটা কেউ ওকে পাঠিয়েছে আর মন্টু চাচাকে খবর দিয়ে দেয় হিমাচল প্রদেশে আসার জন্য, তাহলেই আসল খুনিকে দেখতে পাবে। মন্টু চাচা তার সমস্ত ফোর্স নিয়ে আগের থেকে বলে দেওয়া জায়গায় এলে জানতে পারে রিশুকে মেরে ফেলেছে অভিমন্যু। আর এতদিন অভিমন্যু রানীকে পাওয়ার জন্য নাটক করে যাচ্ছিল। রানী ভুলেও গিয়েছিল, কিন্তু এখন আর রানী অভিমন্যুর সাথে থাকতে পারবে না, কারণ ও জানতে পেরেছে অভিমন্যু ইচ্ছে করেই রিশুকে মেরে ফেলেছে, মানে কুমিরের মুখে ঠেলে দিয়েছে, যার পরে আর ওর পক্ষে থাকা সম্ভব না। ও সুইসাইড করে নেয়, লাভার্স পয়েন্ট থেকে লাফ দিয়ে দেয়। এখানেই কাহিনীর মোড়ে আমরা জানতে পারি রিশুও মারা যায় না আর রানীও মারা যায় না, দুজনেই বহাল তবিয়তে থাকে। এতদিন রিশু গা ঢাকা দিয়েছিল, 6 মাস পরে ওই মেসেজটা রানীকে রিশুই পাঠিয়েছিল যাতে ওরা আবার এক হতে পারে। এখানে এই মুভিটি শেষ হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।